জামাতের 11 দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত দলটির। বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা, সপরিবারে যোগ দিলেন তারেক রহমান। রাজধানীর উত্তরায় 7তলা বাড়িতে আগুন, 2 পরিবারে 6 জন নিহত, আহত কয়েকজন বিভিন্ন হাসপাতালে। জামায়াত নেতৃত্বাধীন 11 দলের জোট থেকে সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এককভাবে 268 আসনে ভোটে লড়ার ঘোষণাও দিয়েছে দলটি। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান দলটির মুখপাত্র এবং যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি জানিয়েছেন, জামায়াত আল্লাহর আইন প্রতিষ্ঠার পরিবর্তে প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করার কথা জানানোয় জোট থেকে সরে গেছে ইসলামী আন্দোলন। আরও বলেন, দেশ সংস্কারের উদ্দেশ্যে আদর্শ এবং স্বপ্ন নিয়ে জোটের শুরু হলেও তা এখন বিদ্যমান নেই। জোট ভাঙলেও এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। তিনি জাতীয় সরকার করবেন, তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই। এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই শঙ্কাটাও আমাদের সামনে চলে এসেছে। আমাদের যেহেতু 268 আসনে ক্যান্ডিডেট আছে এবং আমরা আশাবাদী গোটা বাংলাদেশের 300 আসনেই আমাদের পক্ষের ক্যান্ডিডেট থাকবে ইনশাল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে নাগরিক শোক সভা। এর মধ্যে সেখানে সপরিবারে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ JR মোসাদ্দির হোসেনের সভাপতিত্বে বেলা 3টায় শুরু হয় শোকসভা। এতে অংশ নিয়েছেন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, কূটনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। বেগম জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় প্রায় 5000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন এবং রাকিব হোসেন। আমরা শুরুতে আনোয়ার কাছে চলে যাব। আনোয়ার, আমাদেরকে জানাবেন, তারেক রহমান সপরিবারে সেখানে যোগ দিয়েছেন, সে এছাড়াও 5000 আরও অতিথি রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, সবকিছু মিলে সেখানকার অবস্থা জানবো। যদি বলি যে বেগম খালেদা জিয়ার যে নাগরিক শোকসভা, আসলে এখন তো বিকেলের শেষ আলো, যদিও শীতের এই দিন অনেকটাই কিন্তু আলো যদি বলি অনেকটা ম্রিয়মান আবহাওয়ার জায়গা থেকে। আরেকটি বিষয় এর সঙ্গে যে জিনিসটি আসলে এখানে অনেকটাই বিদ্যমান, সেটি হচ্ছে যে একটি শোকাবহ অবস্থা কিন্তু আছে নাগরিক শোকসভা, যেটি আমরা বলছিলাম, বা এই যে আয়োজক যারা আছেন নাগরিক সমাজ, তো নাগরিক সমাজের আয়োজনে এই নাগরিক শোকসভা, যেটি একটি ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই যে বেগম খালেদা জিয়াকে স্মরণ করা, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত আছে। আর সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশিষ্টজন, এখানে যদি বলি বিশেষ করে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, গবেষক, অর্থনীতিবিদ, এক কথায় যদি বলি যে একেবারেই মানে পেশাজীবী যারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, বক্তব্য রাখছেন একের পর এক আমরা দেখছি। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে নিয়ে যে স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণটি এখন পর্যন্ত অব্যাহত আছে এবং তার সময়ের যে বিভিন্ন কার্যক্রম যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই বিষয়গুলো কিন্তু এই আলোচনায় উঠে আসছে। যদি মোটা দাগে বলি কিছু বিষয়, সেটি বলা যায় এরকম যে বিশিষ্টজনদের কাছ থেকে আজকের এই নাগরিক শোক সভায় মূলত বেগম খালেদা জিয়ার যে তিনি যে প্রতিহিংসার রাজনীতি করেননি, তার মধ্যে যে পরিমিতি বোধ ছিল, রাজনৈতিক যে শালীনতা তিনি রক্ষা করেছেন, সেই বিষয়গুলো কিন্তু আসলে বারবার আসছে। এবং গণতন্ত্রের একরকম অতন্ত্র প্রহরী হিসেবে তার যে রাজনৈতিক কেরিয়ার পুরোটাই এরকম ছিল, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে তিনি আসলে তার রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। তার পারিবারিক জীবনেও যে ট্র্যাজেডি ছিল, সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এখানে আছেন, উপস্থিত হয়েছেন, বক্তব্য রাখছেন, তাদের মধ্য থেকে এমনও কথাগুলো আসছে যে এই দক্ষিণ এশিয়া থেকে শুরু করে বিশ্ব পরিমণ্ডলে রাজনীতিকদের মধ্যে তিনি গণতন্ত্রের জন্য যে পরিমাণ যে ত্যাগ তিতিক্ষা তিনি করেছেন, সেই জায়গা থেকে একেবারে ইতিহাসের অনন্য অবস্থানে থাকবেন বেগম খালেদা জিয়া, এমন প্রত্যাশার জায়গা যেমন আছে আমরা দেখেছি। তো একের পর এক এই বিষয়গুলি উঠে আসছে, আমরা দেখছি। তো সব মিলিয়ে যদি বলি যে
বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে নাগরিক শোক সভা, এখানে একটি শোকের একটি আবহ আছে, স্মৃতিচারণ করছেন অনেকেই, কিছুটা আবেগ আপ্লুত হচ্ছেন, এখানে যারা আছেন বক্তব্য রাখছেন, এমনটা চলছে। তো সময় যত গড়াবে নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে এই নাগরিক শোক সভার আরও বিস্তারিত জানাতে পারবো। সেখানে এই মুহূর্তে আমরা রাকিব হোসেন আছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, তার কাছ থেকে এবার জানবো। রাকিব, আপনি শুনছিলেন আনোয়ার যেমন বলছিলেন যে নেতা যারা আছেন, বক্তারা যারা আছেন বেগম জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করছেন, আপনি যেই পাশে আছেন সেখানকার পরিস্থিতিটা জানতে চাই। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যেই বেগম খালেদা জিয়ার যেই শোক সভা, স্মরণে যে শোক সভার আয়োজন করা হচ্ছে, সেই শোক সভাটি এখন চলছে। আমি ঠিক শোক সভার সামনে রয়েছি, অর্থাৎ যে দক্ষিণ প্লাজা যেখানে আসলে নাগরিক সমাজের যেই নাগরিক শোক সভা চলছে, সেটি কিন্তু এখন চলমান অবস্থায় রয়েছে। এখানে নানা শ্রেণী পেশার এবং পেশাজীবী যারা রয়েছেন, যারা নাগরিক বিশিষ্ট নাগরিকরা রয়েছেন, তারা আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন থেকে শুরু করে তার দীর্ঘ রাজনৈতিক পথ চলা নানা বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন, তারা স্মৃতিচারণ করছেন। পুরো অনুষ্ঠান স্থল, অর্থাৎ এই যে শোক সভাটি রয়েছে, এই জায়গাটি পুরোটাই হচ্ছে আসলে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। সবাই স্মৃতিকাতর এবং হয়ে পড়েছেন, এবং সবাই এখানে যারা রয়েছেন, অর্থাৎ এই নাগরিক সমাজের যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে আমরা দেখেছি এখানে অংশগ্রহণ করেছেন, এবং এখানে গণমাধ্যম ব্যক্তিত্ব থেকে শুরু করে আইনজীবী, তারপর আইনজীবী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে যোগ দিয়েছেন, এবং সবাই কিন্তু স্মৃতিকাতর এবং নানা স্মৃতি আসলে বলছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম অনুষ্ঠানের স্থলে, এবং তারা আমাদের যেটা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া ছিলেন আপসী নেত্রী। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগ্রাম করে সাধারণ মানুষের, যারা দরিদ্র থেকে শুরু করে সাধারণ মানুষ রয়েছেন, সাধারণ মানুষের জন্য তিনি কাজ করেছেন, এবং এরকম একজন নেত্রীকে হারিয়ে তারা আসলে শূন্যতা অনুভব করছেন। এই শূন্যতা আসলে কোনোভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব না। একই সঙ্গে তারা স্মরণ করছেন যে তার এই শূন্যতা হয়তো তার ছেলে তারেক রহমান, বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই শূন্যতা হয়তো পূরণ করবেন, সেই আশাবাদ তারা ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা নানা স্মৃতির কথা বলেছিলেন। সেই দীর্ঘ রাজনৈতিক জীবনে তার আসলে পথ চলায় যে ধরনের স্মৃতি, তার কষ্টের এবং তার যে সময়গুলো তিনি মানুষের জন্য লড়াই করেছিলেন, সেই সময়গুলোর কথাও কিন্তু তুলে ধরেছেন এখানে বক্তারা, আমরা যেমনটা দেখেছিলাম। আরেকটা বিষয় একটু জানাতে চাই, আইন শৃঙ্খলা অবস্থা যদি বলতে চাই, তাহলে পুরো এই যে নাগরিক শোক সভাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করেছেন, নিরাপত্তা চৌকি বসানো হয়েছে, এবং আমরা যেটা দেখেছি বিজিবি, সেনাবাহিনী, র্যাব এবং হচ্ছে আনসার সদস্যরাও আসলে এখানে তদারকির কাজ করছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার কাজটি করছেন। তারা এই পুরো সভা মঞ্চ ঘিরে আশপাশের যেসব সড়কগুলো রয়েছে, সেসব সড়কে তাদের জোর অবস্থান আমরা দেখেছি। একই সঙ্গে পুরো অনুষ্ঠান মঞ্চ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ জোরদার করা হয়েছে। একই সঙ্গে এখানে আসলে একজন বক্তব্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে, 4 জনের বেশি রাজি হয় নাই যে হাইকোর্টে কি করবে না করবে। উনি যখন মুমূর্ষ অবস্থায়, ওনাকে চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয়, 4 জনের তো বিবৃতি হয় না, এই জন্য পত্রিকা ধরে দিতে পারি নাই, চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয়। আবার কত মানুষকে অনুনয় বিনয় করেছি, অনেকের ইচ্ছা ছিল, সাহস করেন নাই। তো আজকে আমার ভাল লাগছে, সবাই আমরা মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ব্যক্ত করতে পারছি। আল্লাহর কাছে হাজার শুকর, জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। বেগম জিয়া যখন জীবিত ছিলেন, আমি ওনার জন্য বিভিন্ন প্রোগ্রামে, ফখরুল ভাই ছিলেন, আপনার মনে আছে, আমি একটা কথা বলতাম যে বেগম জিয়া ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন, কিন্তু বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে? যদি বাংলাদেশকে ভালো থাকতে হয়, তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে,
ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল, পরমত সহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ ভোটের মাধ্যমেই স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ রেড কার্ড দেখাবে, জনগণ এমন প্রত্যাশা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের। সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় কল্লা শহীদ মাজার পরিদর্শনের আগে সার্কিট হাউসে যাত্রা বিরতির সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য হ্যাঁ ভোট সবার জন্যই প্রয়োজন। আরও জানান, খুনিদের সঙ্গে কোনো ধরনের রিকনসিলিয়েশনের আলোচনা হচ্ছে না। 16 বছরের যে গুম খুনের যে রাজনীতি হয়েছিল তার এগেনস্টে তারা ভোটটা দিচ্ছেন হচ্ছে যে সুশাসনের জন্য, ভোটটা দিবেন হচ্ছে দেশ যাতে এগিয়ে চলে, দেশের জন্য সত্যিকারের ডেমোক্রেসি যেন শিকড় গাড়তে পারে। আগে যে ডেমোক্রেসিটা ছিল সেটা ওয়ার্ক করেনি। এই গভর্নমেন্টের একটা বড় ম্যান্ডেট ছিল রিফর্মের সবচেয়ে বড় কাজটাই এখন ভোটে এসছে। আপনারা ভোট দিবেন, দিয়ে দেশকে একটা স্মুথ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে নিয়ে আসবেন। রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের একটি বাড়িতে আগুনে প্রাণ গেছে দুই পরিবারের 6 জনের। আহত কয়েকজনকে ভর্তি করা হয় হাসপাতালে। সকাল 7:30টার দিকে লাগা এই আগুন প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে 7তলা ভবনের দোতলায় রান্নাঘর থেকে আগুন লাগতে পারে। ঘটনা তদন্তে নেমেছে সিআইডি এবং পিবিআই। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াত আমিরও। উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বরে 7তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে শুক্রবার সকাল 7:30টার দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। 2টি ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘন্টা পরে নিয়ন্ত্রণে আসে আগুন। এ সময় 13 জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। কেউ দগ্ধ না হলেও অতিরিক্ত ধোঁয়ায় আহত 2 পরিবারের 6 জন মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়িতে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। ছাদে তালা দেওয়া ছিল, তালা পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তালা ভেঙে ওদেরকে উদ্ধার করেছে। পাশে বিল্ডিং থেকে উঠে গ্রিল ভেঙে তারপর 2 জন উদ্ধার করছি। আহত কয়েকজনকে তাৎক্ষণিক কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে স্থানান্তর করা হয় অন্য হাসপাতালে। আমাদের এখানে যখন নিয়ে আসছে তখন আমরা ইতিমধ্যেই তাদেরকে মৃত অবস্থায় পাই, শরীরে কোনো বার্ন ইনজুরি ছিল না। তারা সম্ভবত এখানকার এই গ্যাসের আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন। তাদেরকে তাদের কারো কোনো অভিযোগ না থাকায় তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াত আমির। এ সময় শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেন তিনি। আমাদের সহকর্মীরা এখানে আছেন, তারা খোঁজখবর রাখবেন, নিবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে যদি আরও কিছু করণীয় থাকে ইনশাআল্লাহ আমরা সেটাও করার চেষ্টা করব। এদিকে আগুনের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি ও পিবিআই। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর উত্তরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিবের মধ্যে আমরা জেনেছি যে 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও পিবিআই বা সিআইডির পক্ষ থেকে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর বা কোনো তথ্য দেওয়া হয়েছে কিনা? রিদওয়ানা, যেমনটি বললেন আপনি, যদি বলি আসলে আজ সকালে ঠিক আমার পেছনের এই ভবনটিতেই আমি যদি দেখাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এতে করে কিন্তু এখন পর্যন্ত 6 জন মারা গিয়েছেন এবং সব কিছু মিলিয়ে দিনব্যাপী আসলে এই বিশেষ করে উত্তরার 11 নম্বর সেক্টরের যেই জায়গাটিতে যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে কিন্তু দিনব্যাপী লোক ছিল, উৎসুক মানুষ ছিল এবং এখনও আছে তারা। তবে যদি বলি যে আসলে পিবিআই কিংবা সিআইডি তারা ক্রাইম সিনের মতো জায়গাটিকে অবরুদ্ধ করে রেখেছে, ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। তবে তাদের যে একটি আগুনের সূত্রপাত কিংবা এই নিয়ে যে বিস্তারিত কথা সেটি কিন্তু আসলে ওভাবে ব্রিফিং করেননি। তবে এখানে আমি যদি একটু দেখাই যে আসলে বিভিন্ন উৎসুক মানুষ তারাও কিন্তু ভরে গিয়েছে। পাশাপাশি
রাজনৈতিক নেতাকর্মী যারা তারাও প্রতিনিয়ত আসছেন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে শুরু করে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী আসছে, পাশাপাশি সমাজসেবক যারা রয়েছেন তারাও আসছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। এই আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন মহিউদ্দিন রনি, তিনিও এসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব, কখন এসেছেন এবং কি দেখলেন? এই তো কিছুক্ষণ আগে আসলাম এবং দেখলাম যে আমাদের প্রত্যেকটা নাগরিক এই শহরে কতটা অনিরাপদ, এবং আমরা একটা মৃত্যুপুরীতে বসবাস করছি, যেখানে আপনার ঘুমাতে গেছেন রাতে, সকালবেলা আপনি ঘুম ভেঙে আপনি দেখবেন যে আপনি হয়তো জান্নাতে, নয়তো এই পৃথিবীতে আপনি আর নাই। এমনও হতে পারে আপনাদের সাথে, আমাদের সাথে, প্রত্যেকের সাথে। তো আমরা এখানে এটা শোক ভাই। বারবার যদি এরকম ঘটনা ঘটে, এটা তো আজকে নতুন ঘটনা না, এরকম ঘটনা প্রতিনিয়ত এই শহরে ঘটতেছে। যাদের দায়িত্ব ছিল অগ্নি বিস্ফোরণের যে দায়িত্ব, যে ঠিকমতো চেক করা প্রত্যেকটা নাগরিকের বাসায় বিস্ফোরক মানে যেই সকল ফাইন, আপনাদেরকে আমরা এটুকু বলছি যে আপনারা সবাই মিলে আপনারা আওয়াজ তোলেন, যাতে হচ্ছে গভর্নমেন্ট একটু দায়িত্বশীলতার সাথে এগুলো একটু চেক করায়। হৃদয়, কথা বলছিলাম, শুধুমাত্র তিনিই নন, জানাচ্ছিলেন আসলে সকলেই যে এই বিষয়ে যেন সকলকে সচেতন থাকতে হবে। সর্বশেষ জানাচ্ছিলাম রিদওয়ানা, উত্তরা থেকে। আসিফ, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 242 হবিগঞ্জ 4-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে আজ আমরা রয়েছি হবিগঞ্জ 4 আসনে। আমার সাথে রয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। একটু বলবেন, এখন পর্যন্ত মানুষের কাছে আপনারা গিয়েছেন এবং যাচ্ছেন, মানুষের প্রত্যাশাটা কি এবং উন্নয়ন ভাবনাটা কি? ধন্যবাদ ডিবিসিকে আজকের অনুষ্ঠানে আয়োজন করার জন্য। আমাদের প্রার্থী ঢাকায় সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব ঢাকায় থাকার কারণে আজকে ওনার প্রতিনিধি হিসেবে আমি আজকে আপনাদের সামনে বসেছি। নির্বাচনের কথা বলছেন, আসলে নির্বাচন হলো সমাজসেবা। আমরা এই এলাকার মানুষ, আমরা ঐতিহ্যগতভাবে আমরা এলাকাতে আমরা আছি। আমাদের ফয়সাল সাহেব, আমাদের যে নেতা আছে, উনি সুদীর্ঘ 40 বছর যাবৎ এই এলাকার মানুষের সম্পৃক্ত, এই এলাকার সুখে দুঃখে এলাকার মানুষের দুঃখ দুর্দশার চেষ্টা করেছিল। বিএনপি একটি শক্তিশালী সংগঠন বাংলাদেশের মধ্যে রাজনৈতিকভাবে, আনাচে কানাচে দেশে গ্রামে গঞ্জে এটার অস্তিত্ব রয়েছে। 1991 সালে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া ফয়সাল সাহেবকে ডেকে নিয়ে মাধুপুর এবং চুনারঘাটে বিএনপিকে সংগঠিত করার দায়িত্ব দেয়। তারপরে মাধুপুর চুনারঘাটের প্রায় 21টি ইউনিয়ন এবং 2টো পৌরসভাকে নিয়ে আপামর জনসাধারণকে সম্পৃক্ত করে ফয়সাল সাহেব এই এলাকার মধ্যে বিএনপিকে এবং অঙ্গসংঘকে সম্পৃক্ত করেছে। এবং এতটুকু বলতে পারি, আজকে মাধুপুর চুনারঘাটে বিএনপি একটি শক্তিশালী সংগঠন। বিগত সরকারের আমলে অনেক অন্যায়, অত্যাচার, বিচার, নিপীড়নের পর এলাকার যে নেতাগুলো ছিল বিএনপি, তারা কিন্তু দেশ ছেড়ে যায়নি। আর এলাকার প্রত্যাশা, এলাকার মানুষের প্রত্যাশা এলাকার উন্নয়ন, সুখে দুঃখে তাদের নেতাকে পাশে পাওয়া এবং তাদের সমস্যা সমাধান করা। বিগত 16 বছর ধরে এলাকাতে কোনো উন্নয়ন হয়নি, এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত। এবং যেহেতু আমরা মাটি ও মানুষের নেতা ফয়সাল সাহেব, আমরা এলাকার সমস্যাগুলো আমরা অলরেডি চিহ্নিত করেছি, আমরা জানি। শুধু চিহ্নিত করার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকিনি, এলাকার বিভিন্ন প্রয়োজনে আমরা এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যেভাবে আপনি দেখেন, আমরা রোজার সময় গরিব মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেছি। পূজার সময় আমরা যে গরিব হিন্দু ভাই যারা আছে তাদেরকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। শীতকালে শীত বস্ত্র দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। শিক্ষা, আমাদের কোমলমতি শিশু যারা আছে তারা যখন GPA 5 পায়, তখন তাদেরকে আমরা সম্মানস্বরূপ আমরা একটা বৃত্তি দিচ্ছি। শুধু তাই নয়, যখন আর্থিক অনটনের কারণে তারা পড়াশোনা করতে পারছে না, তখন আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। তারপরে আমরা বিনামূল্যে একটি চক্ষু শিবির আয়োজন করেছি। তো আমরা এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবং বিগত দিনে ফয়সাল সাহেব ক্ষমতায় না গিয়েও মাধুপুর এবং চুনারঘাটে যে উন্নয়ন করেছে, এটা ইতিহাস বা মাধুপুর চুনারঘাট মানুষ দ্বারা এটা অ্যাপ্রিসিয়েটেড, স্বীকৃত। একটা জিনিস জানতে চাই, এখানে শিল্প এলাকা এবং চা শ্রমিক সম্প্রদায়ের বড় একটি অংশ আপনি যেমনটি বলছিলেন রয়েছে। তো প্রথমে একটু ছোট্ট করে বলবেন যে চা শ্রমিকদের জন্য আসলে কোনো কি পরিকল্পনা রয়েছে আগামীতে, এবং শিল্প এলাকায় নানা ধরনের সমস্যা রয়েছে, গ্যাস বিদ্যুতের, এরকম সাধারণ ভোটাররা বললেন, একটু ছোট্ট করে এই বিষয়গুলো কি বলবেন? ফয়সাল সাহেবের নীতি হলো, রাজনীতি হলো অর্থনৈতিক উন্নতি। উনি আজকে এই অর্থনৈতিক উন্নতির জন্যই মাধুপুরের একটি অজপাড়াগার নয়াপাড়া শিল্পনগরী স্থাপন করেছে নিজের বাড়িতে। এটি একটি, সত্যি কথা বলতে, একটি অনন্য দৃষ্টান্ত।
বাংলাদেশে খুব কম লোকে এটা করেছে এবং শুধু করেননি, উনি এটাকে এগিয়ে নিয়ে গেছে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং এই মাদক প্রচুরকারীদের মানুষকে সম্পৃক্ত করেছে। ঠিক একইভাবে আপনার চা বাগানের কথা যখন বলেন, আজকে চা বাগানের শ্রমিকরা সত্যি অনেক অবহেলিত। এটা আমরা দেখেছি যুগ যুগ ধরে তাদের সাথে শুধু রাজনীতি করা হয়েছে এবং প্রতারণা করা হয়েছে, কিন্তু তাদের যে প্রাপ্য সম্মানটা সেটা দেওয়া হয়নি। বলতে ভালো লাগে, আমরা যে শিল্প কারখানাগুলো করেছি, আমাদের শিল্প কারখানাতে যে শ্রমিকরা কাজ করতেছে বেশিরভাগই আমাদের স্থানীয় এবং এর মধ্যে বেশিরভাগই আপনার মহিলা। এবং শুধু তাই নয়, আপনার যে চা বাগানের শ্রমিকরাও আছে, তারা এখন দেখেছে যে আমাদের মিল কারখানায় কাজ করলে তাদের যে পারিশ্রমিকটা আছে তারা বেশি পাচ্ছে এবং তারা এখন অর্থনৈতিকভাবে অনেক মুক্তি থাকাতে তারা এখন আমাদের মিল কারখানায় কাজ করতেছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপনারা দেখছেন, আমরা রয়েছে হবিগঞ্জ 4 আসনে। পরবর্তীতে সন্ধ্যা 7টার সংবাদে আমরা চেষ্টা করব অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী কিংবা প্রতিনিধির সাথে কথা বলার। ডিবিসি নিউজের সাথেই থাকুন, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রেগারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল 9টায় রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে এই বৈঠকে অংশ নেন তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি আশপি এবং বিএনপির যুগ্ম মহাসচিব এবং তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রাজধানীর কেরানীগঞ্জে নিখোঁজের 22 দিন পর গৃহশিক্ষিকার বাসায় মিলল মা এবং মেয়ের গলিত মরদেহ। এই ঘটনায় গৃহশিক্ষিকা এবং তার স্বামীকে আটক করেছে পুলিশ। নিখোঁজের পর 27শে ডিসেম্বর জিডি করা হলেও তাদের বাসায় পুলিশ তল্লাশি করেনি বলে অভিযোগ নিহতদের স্বজনদের। দায় স্বীকার করে জবানবন্দি দিচ্ছে গৃহশিক্ষিকা মিম। ঘরের মধ্যে মা মেয়ের মরদেহ, মা রোকেয়ার মরদেহ বস্তায় ভরে খাটের নিচে, আর মেয়ে ফাতেমার মরদেহ রাখা ঘরের ফলস ছাদে। তার মধ্যেই হুমায়ুন ও মিম দম্পতি সংসার করে যাচ্ছিলেন 22 দিন ধরে। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকার মানুষ খবর দেন পুলিশকে। তারপর মিম ও হুমায়ুনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় কেরানীগঞ্জ মডেল থানায়। রোকেয়া ও ফাতেমা 25শে ডিসেম্বর থেকে নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করেন স্বজনরা। তাদের অভিযোগ, এরপর বারবার বলার পরও ব্যবস্থা নেয়নি পুলিশ। আর পুলিশ বলছে 25শে ডিসেম্বর সিসিটিভি ফুটেজে ফাতেমাকে মিমের কাছে প্রাইভেট পড়ে বেরিয়ে যেতে দেখেছে তারা, তাই বাসা তল্লাশির প্রয়োজন পড়েনি। আমরা তদন্ত করে খোঁজ করে বের করার চেষ্টা করতেছিলাম যে তারা কোথায় আছে। তাদের মোবাইলগুলো বন্ধ হয়ে গেছে, একটা মোবাইলই শুধু কেবল ভদ্র মহিলার মোবাইলটা অন হয়েছিল ডাকাতে। আমরা ওই আঙ্গিকেই কাজ করতেছিলাম। অথচ থানায় এসে সিসিটিভি ফুটেজ ঘেটে দেখা গেল সেটি ছিল নিখোঁজ হওয়ার আগের দিন 24শে ডিসেম্বরের। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ওদেরকে নিয়ে গেছি, জিজ্ঞাসাবাদে অবশ্যই আমরা এটা অ্যাসাইনমেন্ট করতে পারবো। এই অসঙ্গতি কেরানীগঞ্জ থানার ওসি স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপি এর আত্মপ্রকাশ করেছে। 5 মূলনীতি এবং 7 লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করলো। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ খান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শুভ, আমরা দলটির বিষয়ে জানতে চাই, সেই সাথে তাদের লক্ষ্য এবং সামনে কোনো কর্মসূচি আছে কিনা সেই বিষয়ে জানবো। সামনে রেখে 2025 আজ 16ই জানুয়ারি শুক্রবার বিকালে যাত্রা শুরু করলো নতুন রাজনৈতিক দল নেটওয়ার্ক ফর পিপল। এই সংগঠনের জনগণের সত্যি আগামীর মুক্তি স্লোগানকে সামনে থেকে যাত্রা শুরু করেছে। এখানে প্রোগ্রাম যদিও শেষ হয়েছে, আমরা এই সংগঠনের যারা নেতৃত্ব এসে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো সরাসরি। আপনাদের নতুন যে সংগঠন এনপিএ, এই সংগঠনের আসলে কি লক্ষ্য আছে? এত রাজনৈতিক দলের মধ্যে আরো একটি নতুন রাজনৈতিক দল আসলে আমরা একটি রাজনৈতিক দল হিসেবে আমরা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আসছি। আমরা আসলে এই জুলাই অভ্যুত্থানের পরে এটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর বাংলাদেশের জনগণের যে মালিকানা, সেই মালিকানাটা নিশ্চিত হবে এবং এটি যাতে জনগণের যে নাগরিকের যে মানবিক মর্যাদা আরেকটা নিশ্চিত। আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পর থেকেই নানান রকম ভাবাদর্শিক বিভাজন সেই জায়গা থেকে সরিয়ে সংখ্যাগরিষ্ঠতাবাদ সরিয়ে
সকল নাগরিকের অধিকার